তাকে নিয়ে দুটো চারটে কথা বলবো। সেই হরিচাঁদ ঠাকুর, তার কোনো অক্ষর জ্ঞান ছিল না। তিনি এমন একটা জায়গায় জন্মগ্রহণ করেছিলেন যেখান থেকে ইটের রাস্তায় যদি উঠতে হয় তাহলে অন্তত 50 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে ইটের রাস্তা খুঁজে পাওয়া হয়তো যেত কিনা জানি না। এখন দেখে মনে হয় 50 কিলোমিটারের আরও দূরে হয়তো গিয়ে একটা ইটের রাস্তা পাওয়া যেত। সেখানে দাঁড়িয়ে তিনি লড়াইটা শুরু করেছিলেন। ডক্টর আম্বেদকর, ডক্টর পেরিয়ার, এই রামস্বামী পেরিয়ার, তারা মন্দির প্রবেশের আন্দোলন করেছিলেন। আত্মমর্যাদার কথা উনি বলেছেন, অধিকারের কথা বলেছিলেন, সে আন্দোলন তারা করেছিলেন। কিন্তু হরিচাঁদের বিশেষত্ব হলো এদের সবার আগে, অনেক আগে শুধু না অনেক আগে, ওই অজপাড়াগায় জন্মগ্রহণ করেও তিনি হিন্দু ধর্মকে সম্পূর্ণ অস্বীকার করার জন্যে আন্দোলন করেছিলেন, আহ্বান জানিয়েছিলেন। তিনি বলেছিলেন বেদ বিধি নাহি মানি, না মানি ব্রাহ্মণ। আপনারা যদি ডিটেলস বলা সম্ভব হবে না, একটা বই আমি 2-4টে কপি ছিল, আমি নিয়ে এসেছি ওই স্টলটাতে, হয়তো পাবেন। তার যে আহ্বান সেগুলো আপনারা ওখানে পাবেন। তিনি আমরা যে শাস্ত্রগ্রন্থ যেটাকে বলি, মানে আমাদের যেগুলো পবিত্র ধর্মগ্রন্থ, তিনি এটাকে বলেছিলেন ব্রাহ্মণ রচিত যত অভিনব গ্রন্থ ব্রাহ্মণ প্রধান মার্কা বিজ্ঞাপন যন্ত্র। বলেছিলেন ওগুলো শাস্ত্র একটাও নয়, ওগুলো হচ্ছে ব্রাহ্মণরা লিখেছে ব্রাহ্মণের বিজ্ঞাপন করার জন্যে, যে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, ব্রাহ্মণকে সবাই উপঢৌকন দেবে, ব্রাহ্মণকে সবাই শ্রদ্ধা করবে, এইটা ব্রাহ্মণরা তাদের এই বিজ্ঞাপন লিখেছে, ওর একটিও শাস্ত্র নয়। ফলে আমি ডিটেল জানতে গেলে আপনাদের একটু পড়তে হবে। তো এই কথাগুলোতে বোঝা যায় যে কতটা বৈপ্লবিক ভাবনা চিন্তা তিনি সেই সময়ে, জন্ম 1812 সালে, 212-14 বছর আগে, তা 12-14 বছরটা বাদ দিন, প্রায় 200 বছর আগে তিনি এই মতবাদ প্রচার করেছিলেন। এবং তিনি যে কাজটা করেছিলেন, সেই সময়ে বাংলার সব থেকে ঘৃণিত একটা জনসমাজ, তাদের উপর ভিত্তি করে শুধু তিনি তাদের নিয়ে কাজ করেছিলেন তা কিন্তু নয়। এবং এই আন্দোলনের পর একটা সংঘ তিনি তৈরি করতে পেরেছিলেন, এবং তারপরের প্রজন্ম, তার ছেলে গুরুচাঁদ ঠাকুর, উনি জন্মগ্রহণ করেন 1846 সালে। আপনি সময়কালটা অন্যান্য উচ্চবর্ণের মনীষী যারা আছেন বা আমাদের নিম্নবর্ণ সমাজের যে অন্যান্য মনীষী আছেন, দেখবেন সময়কালটা মিলিয়ে নেবেন। এইটা মোটামুটি অন্যান্য যারা আন্দোলন করেছেন সেই একই সময়ে গুরুচাঁদ ঠাকুরের জন্ম। এবং গুরুচাঁদ ঠাকুরও কিন্তু লেখাপড়া জানতেন না, কারণ লেখাপড়া জানার সুযোগ ছিল না। হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরকে লেখাপড়া শেখানোর অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু কোথাও ভর্তি করতে পারেননি। শেষ পর্যন্ত ওই ক্লাস 1-2 লেভেলের একটা বিদ্যা উনি পেয়েছিলেন। মুসলমানদের যে মক্তবগুলো হয়, সেই মুসলমানদের মক্তবে উনি ওই অক্ষর জ্ঞান হওয়ার মতো একটু এডুকেশন পেয়েছিলেন। উচ্চবর্ণের কোনো জায়গাতে তিনি ভর্তি হওয়ার কোনো সুযোগ পাননি। এবং এই কারণেই তারা মনে করেছিলেন, হরিচাঁদ ঠাকুর যেমন এডুকেশনের গুরুত্বটা পেয়েছিলেন বলে ছেলেকে লেখাপড়া শেখাতে চেষ্টা করেছিলেন, গুরুচাঁদ ঠাকুর তারপরে যখন এটা থেকে বঞ্চিত হন, তিনি এডুকেশন মুভমেন্টটাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে বিবেচনা করেন। এবং এইটা সহজ ছিল না, মানে সহজ ছিল না এরকমভাবে বলে দিলে হবে না। আমি বলছি সারা ভারতের মধ্যে সব থেকে কঠিন ছিল বাংলায়। মানে এই কথা বললে অনেকের হয়তো এটা বিশ্বাস হবে না, তো এইটা কিন্তু বাস্তব ছিল। আপনারা জানেন হয়তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটা দীর্ঘ সময় পর্যন্ত ভারতীয়দের, নেটিভদের শিক্ষা বিস্তারের জন্য কোনো উদ্যোগ নেয় না। তারা প্রথম ওই যে 1812 সাল বললাম, হরিচাঁদ ঠাকুরের জন্ম, ওই 1812 সালে প্রথম ইস্ট ইন্ডিয়া কোম্পানি উদ্যোগ নেয় যে নেটিভদের মধ্যে একটা অংশকে তারা ইংরেজি শিক্ষায় শিক্ষিত করবে। এবং তারা একটা ব্যাপক সমীক্ষা চালায় যে আমরা কাকে, কোন সম্প্রদায়কে আমরা লেখাপড়া শেখাবো। বুঝতেই পারছেন, ঔপনিবেশিক স্বার্থে, শাসনের স্বার্থে কোন সম্প্রদায় তাদের বন্ধু হিসেবে সহযোগিতা করতে পারে, এই নিয়ে একটা ব্যাপক সমীক্ষা হয়। আপনারা ডক্টর আম্বেদকরের সেকেন্ড ভলিউমটা যদি পড়েন, দেখবেন উনি ব্রিটিশ মিউজিয়াম থেকে সেই তথ্যগুলো ওখানে তুলে দিয়েছেন। সেই সমীক্ষার ফলাফল হলো 1812 সালে যেটা হয়, 12, 13, 14 মিলে 2-3 বছর ধরে সমীক্ষাটা হয়। তার ফলাফল হলো, ইংরেজিতে লিখেছে, ইন মোস্ট পার্ট অফ দ্য কান্ট্রি দি ব্রাহ্মণ অ্যান্ড দ্য বেগার আর সিনোনিমাস।
ভারতের অধিকাংশ অঞ্চলে যারা ভিক্ষুক, দুটো শব্দ সমার্থক, যারা ভিক্ষুক তারাই ব্রাহ্মণ, যারা ব্রাহ্মণ তারাই ভিক্ষুক, এবং তাদের একটা সমাজে একটা প্রভাব আছে। এবং ইতিহাস বিচার করে, মানে সেই সুলতান থেকে মোগল হয়ে তারা সিদ্ধান্ত করে যে এরা মোটামুটি যারা ক্ষমতায় থাকে তাদের সাথে একটা মিলেমিশে কাজ করা, মানে ওই জলের মতো যে পাত্রে রাখা হয় সেই পাত্রে রং ধারণ করে, ফলে তারা সিদ্ধান্ত নেয় ওই সম্প্রদায়কে তারা শিক্ষিত করবে। এবং 1815 সালে প্রথম এত বড় ভারতের জন্য, সে ভারত মানে বার্মা পর্যন্ত বিস্তৃত ছিল, 1 লক্ষ টাকা বাজেট বরাদ্দ করে। 1 লক্ষ টাকার অনেক মূল্য ছিল, কিন্তু তবুও 1 লক্ষ টাকা তা দিয়ে সমস্ত লোকের, ভারতবাসীর সম্ভব ছিল না। ওরা মূলত ব্রাহ্মণ উচ্চবর্ণ হিন্দুদের লেখাপড়া শেখানোর কথা চিন্তা করে এবং সিদ্ধান্ত নেয় যে আনটাচেবলস এবং কৃষকরা, মূলত কৃষক আনটাচেবলস, তার মধ্যে এখনকার যারা ওবিসির মধ্যে একটা অংশ নিশ্চয়ই পড়ে, এবং মুসলমানদের তারা এডুকেশনের এই জগৎ থেকে বাইরে রাখবে। আমি বলছি যে এই যে প্রক্রিয়া শুরু হলো, এটা 1854 সালে এসে 40 বছর পরে গিয়ে এটা রিভিউ হয়। আমি কথাটা বলছি এই কারণে, 40 বছর রিভিউ যখন হয় তখন বলে না সবাইকে লেখাপড়া শেখাতে হবে, যেটাকে ইতিহাসের সার্বজনীন শিক্ষা ব্যবস্থা বলে ইংরেজদের, মানে আনটাচেবলদেরও লেখাপড়া শেখানো হবে। এই যখন আনটাচেবলদের লেখাপড়া শেখানোর প্রশ্নটা হলো, কাস্টিজমটা বোঝা গেল। আমি সমস্ত ভারতের কথা বলছি, তখনকার যদি ইতিহাসটা জানেন, সব থেকে বেশি প্রতিরোধ হয়েছিল বাংলায়, সব থেকে বেশি প্রতিরোধ হয়েছিল বাংলায়। কোনো ক্রমেই, মানে তখন একটা অ্যাডমিনিস্ট্রেশনের একটা অংশ কিন্তু আপার কাস্ট হিন্দুরা দখল করে নিয়েছে। আপার কাস্ট মানে নিচু স্তরের যত পদ ছিল আপার কাস্ট হিন্দুরা অলরেডি দখল করে নিয়েছে। তারা লেখাপড়া শিখে, কারণ কেরানি আমদানি করা ব্রিটেন থেকে তখন খুব ব্যয়সাধ্য ছিল, তখন এদের দিয়ে এই কাজগুলো করাচ্ছে। তো এই জন্য আমি বলছি, বা তারও আরও অনেক পরে আসুন, 1933 সাল, যদি ভুল না হয় 1933 সাল, এমসি রাজা, বোধহয় তামিলনাড়ু না অন্ধ্র, তামিলনাড়ুর এমসি রাজা 1933-তে পার্লামেন্ট, ব্রিটিশ অধীনে যে পার্লামেন্ট, সেই পার্লামেন্টে একটা বিল আনলেন, আনটাচেবিলিটি অ্যাবলিশন বিল, অস্পৃশ্যতা বিলোপ বিল। তার বিরুদ্ধে পার্লামেন্টে সারা, মানে সব থেকে বেশি বিরোধিতা করেছিল বাংলার এমপিরা, এবং তাতে ব্রিটিশরা অবাক হয়ে গেছিল যে বলা হয় বাংলায় আনটাচেবিলিটি কম, অথচ বাংলার থেকেই সব থেকে বেশি বিরোধিতা হয়েছিল। আমি কথাগুলো বলছি, সেই বাংলার প্রত্যন্ত গ্রামে হরিচাঁদ ঠাকুর এই আন্দোলন শুরু করেছিলেন। এবং আপনারা বোধহয় আমার সাথে একমত হবেন যে গোটা ভারতের মধ্যে আনটাচেবলদের মধ্যে যদি কমিউনিটি ধরে যদি বিচার করেন, তাহলে দেখবেন যে সব থেকে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের মুভমেন্টের, আমি ওই ধরনের ফসলের কথা বলছি, লেখাপড়া শেখা, সুযোগ সুবিধার প্রশ্নে একটা বড় অংশ কিন্তু নবশূদ্রদের মধ্যে আজকে অনেক এগিয়ে গেছে, ওই মুভমেন্টেরই ফল। তার নানান বিচ্যুতি, আমি সেগুলো বলছি না। এবং এইটা বোধহয় মহারাষ্ট্রের মাহাররাও অনেকটা এগিয়েছে, এটাতে কোনো সন্দেহ নেই, কিন্তু নবশূদ্ররা তার থেকে পেছনে নয়। এই একটা আন্দোলনের ফসল। এখন এইটা